দেখছেন এটা নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, মানবিক করিডোর সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচ্য বিষয় যেটি আপনারা নিশ্চয়ই জানেন যে শর্ত সাপেক্ষে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি মানবিক করিডোর স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং সরকারের এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কিন্তু নানা আলোচনা সমালোচনা চলছে। রাখাইনের জন্য করিডোর বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে মর্মে ইতিমধ্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা বলতেই পারি আসলে রাখাইনে সহায়তার যে প্রয়োজনীয়তা, মানবিকতা বনাম নিরাপত্তা এবং সংকট বাড়াবে না কমাবে, এ নিয়ে কথা বলবো আজকে আমাদের অতিথির সঙ্গে। ভূরাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল আহসান, SUP PSC জি, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। আমি আপনাদের দর্শকদের এবং আপনাদের সবাইকে যারা এর সাথে জড়িত অনুষ্ঠানটি পরিচালনার সাথে, হ্যাপেনিং পয়েন্ট পরিচালনার সাথে, সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো আমাকে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করার জন্য, আহ্বান জানানোর জন্য। ধন্যবাদ স্যার। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে মানবিক করিডোর সম্পর্কে বলছিলাম যে সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি আলোচ্য বিষয় মানবিক করিডোর আসলে কি, এবং বিশ্বের কত জায়গায় আসলে মানবিক করিডোর আছে? আচ্ছা, মানবিক করিডোর নতুন কোনো বিষয় নয়। এটি একটি জাতিসংঘের অনুমোদিত একটি বিষয় এবং জাতিসংঘের 46/182 এবং 58/114 জাতিসংঘের সাধারণ রেজলিউশনের মাধ্যমে এটা অনুমোদন দেওয়া আছে। এবং এটা হচ্ছে একটি যুদ্ধরত এলাকায় বিবাদমান পক্ষ ব্যতীত তৃতীয় কোনো পক্ষের, সেটা জাতিসংঘ হতে পারে, রেড ক্রস হতে পারে, রিফিউজি কাউন্সিল হতে পারে, তাদের ব্যবস্থাপনার মাধ্যমে একটি নিরাপদ জোন এস্টাবলিশ করা, যে জোন দিয়ে আপনি ধরেন যে মানবিক সাহায্য, ওষুধ, ইমার্জেন্সি মেডিসিন সহায়তা, খাদ্য সহায়তা এগুলো যেতে পারে, বা বিপদগ্রস্ত একটি অংশকে সেই এলাকা থেকে অন্য একটা এলাকায় স্থানান্তর করার জন্য মূলত এই মানবিক করিডোরটি স্থাপন করা হয়। এবং এটা অনুমোদিত এবং একটি স্বীকৃত পন্থা। আচ্ছা, আপনাকে যদি বলি স্যার, প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে কিন্তু ফিলিস্তিনে আমরা দেখেছি যে গাজায় ভয়াবহ নৃশংসতা যেটা চলছে, তীব্র মানবিক সংকটে পড়া গাজার মানুষদের জন্য ইতিমধ্যেই সহায়তা পাঠাতে মানবিক করিডোর বারবার আলোচনায় এসেছে, এবং এই সময়ে বাংলাদেশে এটি আলোচনায় এসেছে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর প্রসঙ্গে। এর বাইরে নানা সংঘাতময় এলাকায় কিন্তু এই ধরনের করিডোর প্রতিষ্ঠার একটা উদ্যোগ আমরা নানা সময় নিতে দেখেছি। এখন পর্যন্ত বিশ্বের কতটা জায়গায় আসলে মানবিক করিডোর আছে বা স্থাপন করা হয়েছে? না, বিশ্বের কতগুলো জায়গায় মানবিক করিডোর স্থাপন করা হয়েছে বা স্থায়ীভাবে আছে, এটা সংখ্যাটা আমি রাইট অ্যাট দিস মোমেন্ট বলতে পারছি না। বাট এটা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি শিশুদেরকে ইংল্যান্ডে স্থাপনের জন্য। তারপর এটা সার্বিয়ায় হয়েছে, আর্মেনিয়ায় প্রস্তাব করা হয়েছিল, বাট হয়নি। সেব্রেনিৎসায় হয়েছে, কঙ্গোতে হয়েছে, তারপরে আপনার প্যালেস্টাইনে বিভিন্ন সময় হয়েছে, আবার বিভিন্ন সময় আলোচনা হয়েছে, হয়নি। তো বিভিন্ন যুদ্ধরত দেশে বা সংকটময় পরিস্থিতিতে, ইভেন প্রাকৃতিক দুর্যোগের সময়ও যদি বিবাদমান পরিস্থিতিতে যুদ্ধরত কোনো দুটি দেশের মধ্যে এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে, সেই সময় এটা করা হয়। এক্সাক্ট সংখ্যা যদি আমি বলি, এটা 20 থেকে 25-এর মতো হবে এ পর্যন্ত। বাট এর মধ্যে কিন্তু সফলও আছে এবং ব্যর্থতাও আছে। যেমন ধরেন যে আপনি 1989 সালে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধের সময় যে মানবিক করিডোরের প্রস্তাবনা করা হয়েছিল, সে সময় কিন্তু সেটা একটা গণযুদ্ধে, জেনোসাইডের পরিস্থিতি বা গণহত্যার পরিস্থিতি সৃষ্টি করেছিল বলে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং 1995 সালে সেব্রেনিৎসাতে যেটা হয়েছিল, সেটাও কিন্তু এ ধরনের একটা সংখ্যা তৈরি করেছিল। কাজেই মানবিক করিডোর যে শুধু মানবিক পরিস্থিতি বা মানবিক সহায়তা বা মানবিক উদ্দেশ্য সাধনের জন্যই এটা ব্যবহৃত হবে, সেটা নাও হতে পারে। কারণ এখানে বিবাদমান কিছু এন্টিটি রয়েছে, তারা নিজেদের সুবিধা, নিজেদের যুদ্ধের সুবিধা, নিজেদের সৈন্য স্থানান্তরের জন্য, নিজেদের রসদ স্থানান্তরের জন্য, অথবা একটা সময়ে এ ধরনের পরিস্থিতি হলে, একটা যুদ্ধবিরতির পরিস্থিতি হবে, তাদের যদি একটা সংকটময় বা তাদের অবস্থান যদি সে সময়ে
খুব পজিটিভ না হয়, তাহলে তারা কিন্তু এটা সুযোগ নিয়ে নিজেদেরকে আবার সংগঠিত করবে। একদম। কাজেই এই ব্যাপারগুলো বিবেচনার বিষয় রয়েছে। এবং অনেক সময় দেখা যায় মানবিক বলে এর ভেতরে একটা হিডেন এজেন্ডা থাকে। আচ্ছা। কাজে আমাদের এই অঞ্চলে ইউএসএ, চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই ইন্ডিয়ান ওশনে সবারই স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে। আচ্ছা, আপনি যেহেতু নিরাপত্তার কথা বলছিলেন এবং বিশেষ করে যারা নিরাপত্তা বিশ্লেষকরা আছেন, এটা ঝুঁকি কতটা হতে পারে সে বিষয়ে তারা প্রশ্ন তুলেছেন। পার্বত্য চট্টগ্রামে কুকি চীনের তথাকথিত স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির বান্দরবানের অভ্যন্তরে অনুষ্ঠান করা, এসব কি পাহাড়ের নিরাপত্তাকে প্রভাবিত করে কিনা? অবশ্যই এই ধরনের ব্যাপার পাহাড়ি নিরাপত্তাকে তো অবশ্যই প্রভাবিত করবে। এবং এ বিষয়টা কিন্তু এ অঞ্চলে যে 41টি ইনসার্জেন্সি আছে, আপনি জানেন মায়ানমারে টোটাল এই এলাকা মায়ানমার এবং এই আমাদের ত্রিপুরা, অরুণাচল এগুলো মিলে টোটাল 41 ইনসার্জেন্সি আছে। সো এটার মাধ্যমে কোনো ইনসার্জেন্সি যদি বিন্দুমাত্র সুবিধা পায়, বাকিগুলো কিন্তু এ ব্যাপারে উৎসাহিত হবে এবং এ ধরনের একটা প্রক্রিয়া করে তাদের সিমিলার অ্যাডভান্টেজ তারা নেওয়ার জন্য চেষ্টা করবে। আচ্ছা। সে বিষয়গুলো কিন্তু বিবেচনার ব্যাপার আছে। আচ্ছা। এবং এ ধরনের করিডোর এখানে কোনো একটি বৃহৎ শক্তির অবস্থান নিশ্চিতের মাধ্যমে ইন্ডিয়ান ওশনে তার যে নিরাপত্তা বা তার যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে সেটা বাস্তবায়নে কোনো ধরনের সুবিধা দিচ্ছে কিনা সেটা অবশ্যই আমাদের দেশকে নিশ্চিত হতে হবে। কারণ আমি আগেই বলেছি যে এখানে 3টি দেশেরই স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে। যেমন ধরেন ইউএসের অবজেক্টিভ হচ্ছে এই এলাকায় একটি অবস্থানজনিত একটা আধিপত্য বিস্তার করে মায়ানমার থেকে সামরিক সরকারকে অপসারণ করা এবং মালাক্কা স্টেটকে নিয়ন্ত্রণ করা, যাতে মালাক্কা স্টেটকে নিয়ন্ত্রণ করলে চীনকে নিয়ন্ত্রণ করা যায়। আগামী বিশ্বে ইউএসের রাইভাল হচ্ছে চায়না। সো আপনি যদি মালাক্কা স্টেটকে কন্ট্রোল করতে পারেন তাহলে চায়নাকে কন্ট্রোল করতে পারবেন, কারণ মালাক্কা স্টেট দিয়ে চায়নার 80% অয়েল যায়। আচ্ছা। সো এই তেল নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারলে বা বাধাগ্রস্ত করতে পারলে চায়নাকে তেল নিতে হবে সেই পাকিস্তানের গাদ্দার পোর্ট হয়ে কারাকোরাম হয়ে ওদিক দিয়ে। তো সেক্ষেত্রে চায়নার প্রোডাকশন কস্ট 10% বেড়ে যাবে। কাজেই ওয়ার্ল্ডে চায়নার চিপ প্রোডাক্টের যে একটা আধিপত্য আছে সেটা নষ্ট হবে। সেই ক্ষেত্রে চীনের সেই প্রোডাক্টের দামও বেড়ে যাবে 10%। তো সেক্ষেত্রে সে তার সেই বাণিজ্যিক যে আধিপত্য চিপ প্রোডাক্টে সেটা হারাবে। সেক্ষেত্রে চায়নার ইকোনমি বাধাগ্রস্ত হবে। আমরা এখানে আবারও ফিরবো এবং আমরা যেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলছি, এটা আসলে ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রেও, সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু চলে আসে। আমরা যদি বলি যে রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশই কিন্তু এই মানবিক করিডোরের বিরোধিতা করতে আমরা দেখেছি এবং এটি দেয়া হলে অঞ্চলটি ভূ রাজনৈতিক দ্বন্দ্বের ক্ষেত্রেও পরিণত হবে বলে তারা আশা করছেন। আবার এটাও বলা হচ্ছে যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের প্রস্তাব গ্রহণের কোনো বিকল্প নেই। এটি একটি সাহসী পদক্ষেপ। আপনি এটা কি মনে করেন? আমরা এটা উত্তর আপনার কাছ থেকে নেব, তবে তার আগে দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আছে একটা বিরতির সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টে, এবং আজকে আমরা মানবিক করিডোর, মানবিকতা বনাম নিরাপত্তা এ নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে। স্যার, বিরতিতে যাবার এক মুহূর্তে আমরা বিরোধী দলগুলোর যে দাবি সে প্রসঙ্গে বলছিলাম, এ নিয়ে কি বলবেন? রাইট। তো আমি যে জিনিসটা বলছিলাম যে বিরোধী দলের এই সংখ্যাটা কিন্তু অমূলক কিছু নয়। আপনাকে এই করিডোর দেওয়ার আগে এটা কি নতুন ধরনের কোনো প্রবলেম সৃষ্টি করবে কি না, বা এটা কি এই অঞ্চলে বিবদমান যে স্ট্রাগলিং বা পাওয়ার স্ট্রাগলে জড়িত যে সুপার পাওয়ার বা রিজিওনাল পাওয়ারগুলো আছে তাদেরকে কতটুকু সুবিধা দিচ্ছে, বা তাদেরকে কি কোনো হিডেন এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো সুযোগ দিচ্ছে কিনা,
সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। জি। যেটা বলছিলাম যে এখানে ইউএস এর স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হচ্ছে যে মায়ানমারে যে সামরিক সরকার আছে সেটাকে অপসারণ করে গণতান্ত্রিক সুখী সরকারকে আনা। সেটা আগেও চেষ্টা করা হয়েছিল, আবার হয়নি, সামরিক সরকার এসেছে, কারণ চায়না আবার এই সামরিক সরকারকে সহায়তা করে। তো ইউএসএ কি এখানে তার একটা মিলিটারি প্রেজেন্স রেখে একটা দীর্ঘ মেয়াদে এই সামরিক সরকারকে সরিয়ে সুকি বা গণতান্ত্রিক সরকারকে আনতে চাচ্ছে কিনা সেটা দেখতে হবে। কারণ এখানে একটা অবস্থানের মাধ্যমে বা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা সম্ভব, কারণ আমরা অনেক ক্ষেত্রে সামরিক সরকারকে আমরা একটি দেশের গণতন্ত্রের জন্য সমস্যা এবং অন্যান্য কারণে সমস্যা মনে করলেও মায়ানমারের জন্য কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট। মায়ানমারে কিন্তু 41টি ইনসার্জেন্সি এবং অনেকগুলো স্টেট, এবং তারা কিন্তু সামরিক বাহিনীকে একটা অপশন মনে করে যে না, অন্য কোনো স্টেটের পক্ষ কেউ এখানে মানে সুকিকেও তারা মনে করে একটি স্টেটের প্রতিনিধি হিসাবে, সরকার হিসাবে মনে করে। সো সেখানে সামরিক বাহিনীকে তারা একটা মানে নিরপেক্ষ বা কোনো স্টেটের পক্ষ না, একটা থার্ড বা নিরপেক্ষ এন্টিটি মনে করে। এবং সামরিক বাহিনীর সাথে মংদের একটা বিশেষ যোগাযোগ আছে, যেটা সব সামরিক বাহিনী ক্ষমতায় আসলেই একটা পক্ষকে নিজেদের পক্ষে নেয়, যেটা মায়ানমারের সামরিক বাহিনী নিয়েছে। যার ফলে সামরিক বাহিনী কিন্তু সেখানে একটা দৃঢ় অবস্থান সৃষ্টির জন্য কিছু পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। সেটাকে উৎপাদন করার জন্য সেখানে দীর্ঘমেয়াদী অবস্থান দরকার। তো ইউএসএ কি সেই কারণে, অথবা সেটাও যে মালাক্কা স্টেট নিয়ন্ত্রণের জন্য, চায়নাকে নিয়ন্ত্রণের জন্য, কারণটা কেন আমি বলেছি, চায়নাকে কেন তার নিয়ন্ত্রণ করার দরকার আছে। আগামী বিশ্বে চায়না তার রাইভাল, কাজে মালাক্কা স্টেট কন্ট্রোল করে চায়নাকে ইকোনমিক্যালি একটা সেটব্যাকে ফেলা, সেটার কারণে সে এইখানে যে একটা নিরপেক্ষ জোন বলে, কারণ নিরপেক্ষ জোনে কিন্তু আপনি দেখেন যে মানবিক জোনে কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কিন্তু একটা জাতিসংঘের ফোর্স বা অন্য একটা ফোর্স দরকার হয়। তো প্রথমেই অনুমতি দিয়ে পরবর্তীতে গণ্ডগোল শুরু করে না, এখানে ইউএন ফোর্স দরকার বা ইউএস প্যাসিফিক কমান্ড আছে, তাদের ইমিডিয়েট ইন্টারভেনশন দরকার। এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করে একটা দাবি করা হয় কিনা সেটারও ব্যাপার আছে। আবার এই মানবিক সাহায্য কিন্তু আপনি ইন্ডিয়ার মাধ্যমেও করতে পারেন এবং সি রুটেও করতে পারেন, কিন্তু এখানে ইন্ডিয়ারও কিন্তু স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে। ইন্ডিয়া কিন্তু চায়না যে এই জোনটাতে চাইনিজ বা ইউএস কোনো প্রেজেন্স থাকুক, কারণ চায়নার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হচ্ছে ইন্ডিয়াকে এনসার্কেল করা, স্ট্র্যাটেজিক্যাল এনসার্কেলমেন্ট বলে, যেটা সে ওইদিকে উত্তর কোরিয়া আছে, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। দেখেন ইন্ডিয়া চারদিক দিয়ে স্ট্র্যাটেজিক এনসার্কেলড হয়ে গেল। এটা হচ্ছে চায়নার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। আবার ইন্ডিয়া চায় যে চায়না যেন এটা করতে না পারে, কাজেই এই মায়ানমারে চায়নার অবস্থান থাকুক বা ইউএসের অবস্থান থাকুক বা ইন্ডিয়ার অবস্থান থাকুক, সেটা কম্পিটিং কোনো অথরিটি যাবে না। আবার নিজেরা চাইবে নিজেদের অবস্থান থাকুক। তো সেটা এই মানবিকতাকে একটা রিজন দেখিয়ে সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করে, যদি এখানে চায়না, ইউএসএ বা ইন্ডিয়া যে কেউ তাদের সামরিক অবস্থান বা নিতে চায়, সেটা কিন্তু অবশ্যই আমাদের দেশের জন্য, এলাকার জন্য একটা ভোলাটাইল সিচুয়েশন। অবশ্যই আপনি কথার প্রসঙ্গ ধরেই বলছে যে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে এই জায়গা দিয়ে করিডোর না দিয়ে আসলে থাইল্যান্ড দিয়েও দেওয়া যেত, চীন দিয়েও দেওয়া যেত, ভারত দিয়েও দেওয়া যেত, বঙ্গোপসাগর দিয়েও কিন্তু সেটা ত্রাণ এবং সামগ্রী পাঠানো যেত। ইউএস প্যাসিফিক কমান্ড থেকে এয়ার রুটের মাধ্যমে দেওয়া যায়। আচ্ছা, অনেক ভাবে দেওয়া যায়। আমরা এর আগে দেখেছি যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে, যাতে আগামী ঈদ রোহিঙ্গা যারা আছেন এখানে সেখানে আরাকানে ফিরে যেয়ে সেখানে তারা ঈদ উদযাপন করতে পারেন তাদের আত্মীয় স্বজনের সাথে। এই যে একটা আশা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে যে তারা নিশ্চয়ই পরবর্তী তাদের নিজের দেশে ফিরে যেতে পারবেন, এবং ইতোমধ্যেই কিন্তু সেখান থেকে আরও 1.5 থেকে 2 লাখ রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে ইতোমধ্যেই চলে আসেছেন। তো এই যে মানবিক করিডোরটা করা হচ্ছে, সেখানে কি রোহিঙ্গা প্রত্যাবাসন আসলেই সহজ হবে কিনা? আচ্ছা, মানবিক করিডোরের উদ্দেশ্য কিন্তু, মেইন উদ্দেশ্য কিন্তু আরাকান আর্মি এবং মায়ানমার আর্মি যে যুদ্ধরত অবস্থায় আছে তাদের কারণে যে একটা মানবিক সংকট সৃষ্টি হয়েছে, সেটার কারণে সেটা একটা উপযোগিতা হিসাবে অ্যাডিশনালি বলা হয়েছে রোহিঙ্গারা এখানে আগামী ঈদের আগেই অপসারণ বা তাদের সে এলাকায় প্রত্যাবাসন হয়ে পুনর্বাসন হয়ে তারা
ঈদ করবে সেটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অবশ্যই এটা খুবই ভালো, কিন্তু এই অল্প সময়ের মধ্যে এটা সম্ভব কিনা আমি খুবই ডাউটফুল। হলে তো ভালোই, তবে এ ধরনের উদ্দেশ্য দেখিয়ে যদি অন্য কোনো উদ্দেশ্য সাধন করা হয় সেটা আমাদের জন্য অবশ্যই একটা ডেঞ্জারাস অপশন হবে। কারণ আমি রোহিঙ্গারা ফিরে যাওয়াটা শুধু সময়ের ব্যাপারটা বললাম, এই ঈদের আগে আর কতদিন আছে, এই অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা সম্ভব কিনা। তারপরে আপনি ধরেন যে এই 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 মানবিক করিডোর কিন্তু খালি আমি বা জাতিসংঘ প্রস্তাব করলেই হবে না, এটা কম্পিটিং বা যারা সেখানে যুদ্ধরত এন্টিটি, যেমন আপনি মায়ানমার সরকারের অনুমোদন লাগবে, সেখানে মায়ানমার সরকার এটাকে অনুমোদন দিবে কিনা সেটা একটা ব্যাপার। আবার আরাকান আর্মি তারা একটা নন স্টেট অ্যাক্টর হলেও তারা একটা বিগ অ্যাক্টর, তাই না? তো তাদের অনুমোদন আছে কিনা সেটাও দেখতে হবে, এই দুটোর অনুমোদন ছাড়া এটা সম্ভব না। তো এমন কোনো কি হিডেন কোনো ক্ল্যারিটি দেওয়া আছে বা কোনো অ্যাসুরেন্স দেওয়া আছে যে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে? কারণ এই ধরনের প্রক্রিয়া এ ধরনের প্রক্রিয়া আমি নিজেও আন্তর্জাতিক ক্ষেত্রে সিয়েরা লিওন এবং মালিতে জড়িত ছিলাম। এ ধরনের প্রক্রিয়া আলোচনা এবং সম্মতির জন্যই 3 থেকে 6 মাস লেগে যায়। আমরা যদি একটু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কথায় আসি, তিনি বলেছেন যে নীতিগতভাবে আমরা এতে সম্মত, এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হবে, কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে। তিনি কিন্তু শর্তাবলীগুলোকে স্পষ্ট করেননি। সেখানে বাংলাদেশে কি কি শর্ত থাকতে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, শর্ত থাকতে পারে যে এটা স্থায়ী কোনো করিডোর হবে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য হবে, এবং বৈদেশিক কোনো দেশীয় সংস্থা বা দেশীয় সেনাবাহিনী এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোতায়েন যেন না হয়, এবং মোতায়েন হলে জাতিসংঘ, রেড ক্রস বা এই ধরনের সংস্থা যাতে মোতায়েন হয়, এবং মানবিক সাহায্য যখন প্রয়োজন তখনই এটা দেওয়া হবে এবং বাকি সময়টা বন্ধ রাখা হবে। এই সময় নির্দিষ্ট করে দেওয়া উচিত। যদি অবারিত সময় এবং কোনো কি বলে নিয়ন্ত্রণহীনভাবে এই সাহায্য প্রদানের পারমিশন দেওয়া হয়, তবে তাহলে এই সাহায্যের সাথে ইনসার্জেন্টরা ঢুকবে, অন্যান্য বাহিনীর রসদ ঢুকবে, অন্যান্য বাহিনীর ইন্টারেস্ট ঢুকবে, এবং এই এলাকাটা মানবিক সাহায্যের কারণে যতটুকু ব্যবহৃত হবে তার চেয়ে বেশি ভোলাটাইল হয়ে যাবে নিরাপত্তা সংকটের দিক দিয়ে। এবং এরকম উদাহরণ কিন্তু আমাদের আছে, যেমন আমি বলেছি যে কঙ্গোতে এটা একটা এই মানবিক করিডোর দিয়ে একটা গণহত্যার পর্যায়ে গিয়েছিল, সেব্রেনিৎসাতেও এটা গিয়েছিল, তো তখন এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং অনেক দেশ এগুলো অনুমতি দিয়েও বন্ধ করে দিয়েছে। তো এই ব্যাপারগুলো বিবেচনায় নিয়ে করতে হবে, যে কারণ এই অঞ্চলটা খুবই ভোলাটাইল একটা অঞ্চল। 41টা ইনসার্জেন্সি এবং চায়না, ইউএসএ এবং ইন্ডিয়া এবং 3টি দেশেরই, এবং পাকিস্তানেরও এখানে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আছে এই অঞ্চল দিয়ে। কারণ পাকিস্তানের একটা জিও স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হচ্ছে 7 সিস্টারকে আলাদা করা। এই 7 সিস্টারকে যদি আলাদা করতে হয় তাকে কিন্তু এই করিডোর বা এই জিওগ্রাফিক্যাল এলাকা দিয়েই তাকে 7 সিস্টারে বিভিন্ন ধরনের সাহায্য প্রেরণ করতে হবে। আমরা বুঝতে পেরেছি স্যার, সেই অবজেক্টিভগুলো কি কাজ করছে কিনা হিডেন এজেন্ডা হিসেবে সেটা বিবেচনায় রাখতে হবে। এবং অনেকে যে সাহসী পদক্ষেপটা বলছেন সেটা যাতে আত্মঘাতী পদক্ষেপ হিসেবে না হয় সেটাও নিশ্চয় চিন্তা রাখবেন, এবং দেশের পদক্ষেপ অনেক সময় রেকলেস আত্মঘাতী পদ্ধতিতে টার্ন করতে পারে। একদমই স্যার, এবং দেশের নিরাপত্তা যেহেতু সর্বোচ্চ বিবেচনায় রেখে বাংলাদেশ এই মানবিক করিডোরের সিদ্ধান্তের দিকে এগোবে বলে আমরা আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং দর্শকদেরকে আমাকে শোনার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।